সবাইকে স্বাগত এটি নিউজের হ্যাপনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান। দর্শক কাজিটি প্রেজেন্স হ্যাপনিং পয়েন্টে আমরা হাজির হয়ে যাই ঠিক এই সময় নতুন একটি বিষয় এবং নতুন একজন অতিথির সাথে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, এসইউপি পিএইচডি, ভূরাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাপনিং পয়েন্টে। ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আমি এটিএন হ্যাপেনিং পয়েন্টের সকল দর্শক এবং যারা কর্মকর্তা এবং যারা সংশ্লিষ্ট আছেন এই টিভির সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কথা বলার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আলোচনায় যাচ্ছি। আমাদের আজকের আলোচনা বিষয় ভোটের রাজনীতি, নিরাপত্তা ইস্যু। খুব শীঘ্রই আসলে নির্বাচনে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা দেখছেন, এটাকে আপনি কেমন দেখছেন? স্বাভাবিক, অস্বাভাবিক, নাকি ঠিক আছে, না সামনে ঠিক হবে? আপনি একজন ব্যক্তি পর্যায় থেকে জানাবেন। যেহেতু ডেমোক্রেটিক রাষ্ট্রে বা ডেমোক্রেটিক প্রসেসে নির্বাচন হচ্ছে একটা প্রধান ইভেন্ট, তাই না? এবং আপনার যেটা হচ্ছে যে এখানে রাজনৈতিক দলগুলো থাকবে এবং তাদের মধ্যে কম্পিটিং অ্যাটিটিউড থাকবে এবং নিজের আইডিওলজি, নিজের ফিলসফি প্রতিষ্ঠা করার এবং প্রচারের মাধ্যমে নিজস্ব ক্যান্ডিডেট বা নিজস্ব দলের উত্তরণ বা প্রমোট করা, এটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন পোলারাইজেশনটা খুব এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, যখন রাজনৈতিক পোলারাইজেশনের কারণে ধরেন যে নিজস্ব আইডিওলজি বা নিজেকে ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনোভাবে, যে কোনো পন্থায়, যে কোনো ওয়েতে যখন চেষ্টা করা হবে, তখন কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা স্বাভাবিক অবস্থা বলেন, সেটা ব্যাহত হবে। এটা কিন্তু মানে অনেক আগেই ডেমোক্রেসির যে চ্যালেঞ্জ, তার মধ্যে কিন্তু এটা একটা যে এক্সট্রিম পোলারাইজেশন অফ দ্য পলিটিক্যাল এন্টিটিস। তারা যখন চিন্তা চেতনা ধ্যান ধারণায় মনে করবে যে তারাই রাইট, তারাই ঠিক, তাদেরকে ক্ষমতায় যেতে হবে, যেটা এখানে একটা ধনভিত্তিক দল যেটা বলছে আর কি, যে অ্যাবসোলুট সব কিছুই আপনি ভেস্ত থেকে শুরু করে সব কিছুই আপনি এই ভোটিংয়ের মাধ্যমে পাবেন। তখন তো অন্য অপোনেন্টকে বা অন্য দলের কাউকে যদি আপনি নির্যাতন করেন বা তার উপরে যদি আপনি আক্রমণ করেন, সেটাও আপনাকে ভেস্তে নিয়ে যাওয়ার জন্য একটা ওয়ে মনে হবে। তখন কিন্তু রাইট অ্যান্ড রংয়ের ডিফারেন্সটা থাকবে না। তো সেইভাবে কিন্তু একটা অস্থিরতা বা যেটা আপনারা দেখেছেন যে 5 জন অলরেডি মারা গিয়েছে, তো এটা আর কয়েকদিন আছে, আশা করি সেরকম না হোক, বাট সেই দিকে যাওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা দিতে পারে। এই যে 5 জনের মৃত্যুর কথা বললেন, আসলে আমাদের ভিতরে এমনি একটি ভয় যে অনেক সময় সাধারণ মানুষের ভিতরে নির্বাচনে ভোট দিতে যাব, কি সহিংসতা হয়, কোন গোলমালের ভিতরে পড়ে যায়, সেক্ষেত্রে 5 জনের মৃত্যু এবং নির্বাচন ঘনিয়ে আসছে, সহিংসতাও কিছুটা আমরা দেখছি বাড়ছে, কথার সংঘর্ষ বাড়ছে। এতে কি রাষ্ট্র যে পরিস্থিতিটা, এটা নিয়ন্ত্রণে আসলে কি ব্যর্থ হচ্ছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী? না, কমপ্লিট ব্যর্থ সেটা আমি বলবো না, এখনও স্টেট মেকানিজম ফাংশন করছে, তাই না? প্রসেস এগোচ্ছে, সব কিছুই হচ্ছে। তো সবচেয়ে কনসার্নের ব্যাপার যেগুলো শোনা যাচ্ছে যে এই রাজনৈতিক প্রক্রিয়ার অন্তরালে কিছু ব্যাপার ঘটছে এবং ইলেকশনের রেজাল্টকে, ওই যেটা বললাম এক্সট্রিম পোলারাইজেশন, যখন আপনি নীতি নৈতিকতা চিন্তা করবেন না, যে কোনোভাবেই হোক আপনাকে ক্ষমতায় যেতে হবে, তো তখন কিন্তু আপনি প্রশাসনের ভেতরে যদি আপনার নিজস্ব এলিমেন্ট যদি আপনি ইনক্লুড করিয়ে থাকেন এবং তাদেরকে দিয়ে আপনার পক্ষে কাজ করাতে চান, আবার ধরেন যে তাদের অপোনেন্ট যারা আছে তারা কিন্তু আবার এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে এবং এটা থেকে নির্বাচন প্রক্রিয়া এটা কিভাবে বড় কিছু যদি এরকম বের হয়ে আসে, তখন এটা ইভেন নির্বাচনকে কতটুকু সাকসেসফুলভাবে সম্পন্ন হওয়ার সুযোগ সৃষ্টি করবে বা স্কোপ বা নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে কিনা, সেই ধরনের শঙ্কা কিন্তু মানুষের মধ্যে বিরাজ করছে। এই কনফিডেন্স হীনতা বা আস্থাহীনতা, এটা কেন কাজ করছে হচ্ছে যে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাষ্ট্রের যে মেকানিজমগুলো যেভাবে স্বাভাবিকভাবে এবং শক্তিশালীভাবে ফাংশন করার কথা, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। এই জন্যেই এ ধরনের একটা অস্থিরতা বা নির্বাচন ঠিকভাবে হবে কি না, ইভেন নির্বাচন কমিশনের দায়িত্ব এবং তাদের অবস্থান নিয়েও কিন্তু জনগণের শঙ্কা এবং বিভিন্ন সন্দেহের কথা শোনা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি আপনি বলেন, আমি বলবো যে না, খুব একটা ক্লিন, স্বচ্ছ বা কনফিডেন্ট অবস্থা যে বিরাজ করছে সেটা বলা যাবে না। আসলে অভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে আমরা বিগত দেশগুলোতেও যেখানে দেখেছি একটু টালমাটাল থাকে, কিন্তু নির্বাচন যেহেতু সামনে, সেখানে নিরাপত্তার বিষয়টি ভোটারের মাথায় রেখে অবস্থা স্বাভাবিক থাকা আসলে
বাঞ্ছনীয়। সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো না একটু বিস্তারিত আলোচনা করবো একটি বিরতির পর। আচ্ছা, ধন্যবাদ দর্শক, সময় হলো একটি বিরতির, সাথে থাকুন, ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজিটি প্রেজেন্স হ্যাপনিং পয়েন্টে। ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা আলোচনা করছিলাম ভোটের রাজনীতি, নিরাপত্তা ইস্যু নিয়ে। আবার এই মুহূর্তে দেখা যাচ্ছে চালমাটাল একটি ইস্যু ছিল, সে হচ্ছে যে জামাতের আমিরের স্ট্যাটাস, এবং জানা গেল তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং আজকে একজন অপরাধী হিসেবে মানে আটক হয়েছে ডিবির হাতে। এটি আসলে কেমন রাজনৈতিক বার্তা? এখন যদি এটা তার অপোনেন্ট যারা আছে, সেই রাজনৈতিক দলের অপোনেন্ট রাজনৈতিক দল তারা বা অন্য কেউ তাকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলার জন্য করে থাকে, ওয়েল অ্যান্ড গুড, তাও একটা মানে অ্যাকসেপ্টেবল, যদিও অনাকাঙ্ক্ষিত। তারপরে আর যদি এটা উনি করে হ্যাকারের নাটক সাজিয়ে থাকেন তাহলে তো আরও ডেঞ্জারাস। তো দুই ক্ষেত্রে আমি বলবো যে এটা যদি হ্যাকিং করে এটা তার সম্পর্কে তাকে বেকায়দায় ফেলার জন্য করে থাকে তাহলে এটা সুস্থ রাজনৈতিক কোনো ধারা না, এবং এই ডেমোক্রেটিক কালচারকে প্রমোট করার জন্য এত কিছু হয়নি এই দেশে, তাই না? আর আরেকটা হচ্ছে যে যেটা পরের ভাষণটা বললাম সেটা যদি হয়ে থাকে, কারণ আমরা যেটা বলি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি আপনি বলেন, আমি পলিটিক্যাল ইসলাম বা ধর্মভিত্তিক রাজনীতি আমাদের দেশে জামাতে ইসলামী যেটা করে, সেখানে আপনি ফাইন্যান্সিয়াল করাপশন দেখেন না, আপনি হয়তো বা ইনস্টিটিউশনাল কিছু ম্যানেজমেন্ট করাপশন দেখেন না, কিন্তু আপনি যদি মোরাল করাপশন বলেন তাদের কিন্তু ভয়ঙ্কর। 1941 সালে জামাত গঠিতই হয়েছিল মুসলিম লীগকে প্রিভেন্ট করার জন্য, বলা হয় ইংরেজ এবং কংগ্রেসের আতাতে এটা হয়েছিল। 71-এ আমরা আবার দেখলাম তারা পাকিস্তানকে সাপোর্ট করলো, আবার এক সময় বিএনপি, এক সময় আওয়ামী লীগ, এভাবেই তারা আশ্রয় নিয়ে তারা উত্তরণ ঘটিয়েছে। সো এখানে দেখেন যে নিজের উত্তরণ, নিজের ক্ষমতায়নের জন্য আমি আমার নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছি যখন যে দরকার হচ্ছে। কাজেই এখন আজকে যে কথাগুলো বলছে, ক্ষমতায় যাওয়ার পর অন্য কোনো কারণে এটাও পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ রাজনীতিতে আপনার যত কিছুই থাকুক এটা নৈতিকতা থাকতে হবে। হ্যাঁ, এটা নীতি, রাজনীতি। তো যখন আপনি মোরাল প্রিন্সিপাল থেকে ডেভিয়েটেড হয়ে যাবেন তখন আপনাকে বুঝতে হবে ওই চাঁদা যে নিচ্ছে না বা ওটাতে জড়িত হচ্ছেন সেটা ওটা কৌশল মানুষের কাছে ভালো সাজার জন্য। আপনার মোরাল ডিগ্রেডেশন যদি থাকে, আপনার যদি মোরাল প্রিন্সিপাল বা ইন্টেগ্রিটি না থাকে, আপনি তো যে কোনো কিছুতেই আপনি মানে ধরেন যে আপনি একটা চালাকি বা একটা কৌশল বা ওরকমভাবে আপনি নীতি থেকে বিচ্যুত হয়ে আপনি আপনার অবজেক্টিভকে পার্সু করবেন, তাই না? সেই হিসাবে তাদের এই যে ভালো ওয়েল বিহেভ, ওয়েল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এগুলো আমি বলবো এগুলো পার্ট অফ দ্য ট্যাকটিক্স বা তাদের কৌশল। আচ্ছা, তো যে জিনিসটা বলছিলাম যে আপনার এই নৈতিক স্ট্রেচার যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের ঘটনা ঘটানো অস্বাভাবিক কিছু না, একটা বলে আরেকটা দেখানো, যেটা ফলস ফ্ল্যাগও বলে আর কি ইন্টারন্যাশনাল পলিটিক্সে। আরেকটি বিষয় যে গুরুত্বের সাথে আমি আনতে চাই, আসলে একটা বিষয় কতবার আসতে পারে, মানে একটা জিনিস তো সমাধান হওয়া প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাই যে জামাতের আমিরের যে রিসেন্ট মন্তব্য আপনি হয়তো দেখতে পেয়েছেন, এই যে জিয়াউর রহমানের যে বিষয়টি এখনো অমীমাংসিত, মানে তার ভূমিকা নিয়ে একটি মীমাংসা হচ্ছে না, তারা প্রশ্ন তুলছে। আসলে রাষ্ট্র হিসেবে এখানে ব্যর্থতা কোথায়, এবং এই বিষয়গুলো আসলে একটা সুরাহা হওয়া প্রয়োজন আমি মনে করছি। আপনি কিভাবে দেখছেন? অবশ্যই সুরাহা হওয়া প্রয়োজন, এবং ট্রুথ ইজ ট্রুথ, ট্রুথ কামস আউট। হ্যাঁ, এটা আপনি যতভাবে এটাকে চাপিয়ে রাখার চেষ্টা করেন সেটা কিন্তু আসবেই। এখন কথা হচ্ছে এই ঘটনাটা কেন নিয়ে আসলেন, ওই যেটা বললাম হ্যাকিং নিয়ে বা ওই সময়ের স্টেটমেন্ট নিয়ে জনগণের মাঝে কথাবার্তা হচ্ছে বা এটা নিয়ে একটা বিরূপ পরিবেশ বিরাজ করছে, সেটাকে ডাইভার্ট করার জন্য যদি আমি সেটা নিয়ে আসি আননেসেসারি মানে একটা বিষয়ে যেটা এই সমসাময়িক রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, সেটাকে নিয়ে এসে আমি যদি এটা এখানে একটা কৌশল হিসেবে সেটা ব্যবহার করি, সেটা কিন্তু মোরাল ক্রাইম হবে, তাই না? সেটাই আমি অন্যদিকে ডাইভার্ট করে দিলাম। কর্নেল অলি আহমেদ স্যার কাছে আমার নিজেরও কথা হয়েছে এই বিষয় নিয়ে, এবং আরেকটা বিষয় নিয়ে, দুটো বিষয় নিয়ে আমি তার সাথে কথা বলতে বলেছি, এবং পরবর্তীতে আরও কথা বলার কথা ছিল আর কি এটা নিয়ে। আপনি যেটা বললেন এটা পার্মানেন্ট সলিউশন হওয়া উচিত। একটা হচ্ছে জিয়া রহমানের বাসায়, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাসায়
3 নভেম্বরে টেলিফোন কেটে দেওয়া হয়েছিল। এটা কি 2টা টেলিফোন ছিল নাকি প্যারালাল টেলিফোন ছিল? আরেকটা ছিল এর উই রিভল্ট ঘোষণা নিয়ে। আচ্ছা। কর্নেল অলি আহমদ স্যারের কিন্তু নিজের একটা পিএইচডি থিসিস আছে এটা নিয়ে। এখানে কিন্তু উনি বলেছেন যে উনি অর্গানাইজ করেছেন এবং উই রিভল্ট ডিক্লারেশনটা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামানোর জন্য যাচ্ছিলেন, পথে ব্যারিকেড ছিল, দেরি হচ্ছিল ব্যারিকেড সরাতে। মেজর খালিকুজ্জামান কিন্তু ওখানে যে যখন বলেছেন যে স্যার, স্ট্যান্ডার্ড ব্যাংকে তার আগে আত্মীয় ছিল যে খালিকুজ্জামানকে ফোন করে জানিয়েছিলেন, তো উনি যে বলেছিলেন স্যার এরকম ঢাকায় কিলিং শুরু হয়ে গেছে সব জায়গায়, ওই মুহূর্তে কিন্তু জিয়া রহমান বলেছিলেন দেন উই রিভল্ট। আচ্ছা। এটা তো এরপর বলেছিলেন যে অলিকে যাও ব্যাটালিয়ান রেডি করতে বলো। এবং আপনি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো দেখেন, ও কর্নেল অলি স্যার যদি উই রিভল্ট বা বিদ্রোহ করতেন তাহলে কিন্তু জানজোয়াকে তারই গ্রেপ্তার করার কথা। জিয়া রহমান এসেছেন, হি টুক ওভার, তারপরে কিন্তু জানজোয়াকে গ্রেপ্তার করতে গিয়েছেন। কাজেই উই রিভল্ট, আপনি একটা রিভল্ট কোন সময় শুরু বলতে পারেন, খালি মুখের কথা না। দ্য বুলেট হ্যাজ টু বি ফায়ার্ড। তো বুলেট ফায়ার হয়েছে কিন্তু জিয়া রহমান যখন জানজোয়াকে গ্রেপ্তার করেছেন। খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আলোচনার বিষয়, সময় স্বল্পতার কারণে আজকে বিদায় নিতে হচ্ছে। না, আমি সংক্ষেপে বললাম আর কি, যে একটা যুদ্ধ বা একটা বিদ্রোহের প্রিপারেশন অনেকদিন থেকে হতে পারে, বাট টাইমলাইনটা কখন ধরবেন? 71-এর যুদ্ধ আমাদের সবার অহংকার, আমরা এর সঠিক ইতিহাসটা এবং এটা নিয়ে বিতর্ক না হোক আমরা সবাই চাই। এটা জানা উচিত। এবং আমি কর্নেল অলি আহমদ স্যার নিজেও এটা উনি বলতে পারবেন যে উনি ওনার স্ট্যান্ডটা কি, যেটা ওনার পিএইচডি পেপারে উনি লিখেছেন। জি, জাতি সঠিক ইতিহাস জানুক, আমাদের সবার কামনা। অসংখ্য ধন্যবাদ দর্শক। এই ছিল আজকে হ্যাপেনিং পয়েন্টে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীকাল নতুন পর্বে।